হচ্ছে মানে এই চ্যাপ্টারেরই নেক্সট টপিক, সেটা হচ্ছে ধাতুবিদ্যা। যেটা আমি বলছিলাম চ্যাপ্টারটার নামই ধাতুবিদ্যা ছিল, সেটা এখন এখান থেকে চেঞ্জ করে মৌলের পৃথকীকরণ বলেছে। মানে মেন জায়গায় আমরা চলে আসছি এই চ্যাপ্টারে, যেটাকে বলা হয় মেটালার্জি। এটা ভালো করে আমাদেরকে শিখতে হবে, এইখান থেকেই যা সমস্ত প্রশ্ন থাকে। ধাতুবিদ্যা আমি আগেই বললাম যে ধাতুবিদ্যা কি, আর চ্যাপ্টারটা আগে ধাতুবিদ্যার নামেই পরিচিত ছিল। 10 নাম্বার ছিল এই চ্যাপ্টারটা, আমরা যখন পড়েছি তখন 10 নাম্বার ছিল এই চ্যাপ্টারটাতে। এখন 10 নাম্বারের জায়গায় 3 নাম্বার হয়ে গেছে। 3 নাম্বারে 2টো প্রশ্ন থাকে, সেই প্রশ্ন আমি বলে দেবো, সেগুলোই দেবে পরীক্ষায়। চ্যাপ্টারটাকে ভালো করে বুঝে নেবে, প্রশ্ন আমি বলে দেবো, সেখান থেকেই প্রশ্ন দেবে। আচ্ছা, ধাতুবিদ্যা ব্যাপারটা কি আমি আগেও বলেছি, এই যে আকরিক থেকে সহজ উপায়ে, সহজ পদ্ধতিতে, কম খরচে আমরা যে ধাতুটা নিষ্কাশন করব, সেই যে পদ্ধতি, সেই পদ্ধতিটাকেই, সেই বিদ্যাটাকেই আমরা বলছি ধাতুবিদ্যা। আকরিক থেকে সহজে, সুলভে, বিভিন্ন প্রক্রিয়ার সাহায্যে প্রয়োজনীয় যে ধাতুটা তাকে নিষ্কাশন করব এবং বিশুদ্ধ করব, পিউরিফিকেশন করব। আর সেই যে পদ্ধতি, সেই যে বিদ্যা, সেই বিদ্যাটাকে বলছি ধাতুবিদ্যা বা মেটালার্জি। এখন একটা কথা দেখবে চ্যাপ্টারে লেখা আছে সাধারণ প্রসেস, বাংলা ইংরেজি মিশিয়ে দিলাম, সাধারণ নীতি, কমন কিছু প্রসেস আছে, জেনারেল কিছু প্রিন্সিপাল আছে। সেই প্রিন্সিপালের মাধ্যমে কিন্তু আমরা যে কোনো আকরিক থেকে ধাতু নিষ্কাশন করতে পারি। অর্থাৎ আকরিক থেকে ধাতু নিষ্কাশন, এখানে কিছু ধাপ আছে, সেই ধাপগুলোর কথা যেগুলো প্রায় সমস্ত ধাতু নিষ্কাশনের ক্ষেত্রেই কমন, সেই কিছু জেনারেল বা কমন প্রিন্সিপালগুলো আলোচনা করব এই টপিকে। সেই ধাপগুলো আমি বলছি। এবার দেখো, যেহেতু বিভিন্ন ধাতুর ভৌত রাসায়নিক কিছু ধর্ম আছে যেগুলো অন্য ধাতু থেকে আলাদা, যেমন আয়রন যে ধাতু আছে, সেই ধাতুর থেকে তুমি যখন জিঙ্ক ধাতুটা নিয়ে আলোচনা করবে বা কপার নিয়ে আলোচনা করবে, ধাতু কপার, আয়রন, জিঙ্ক, এদের কিন্তু, বা গোল্ড বা সিলভার, এদের কিন্তু রাসায়নিক বা ভৌত ধর্মের কিছু পার্থক্য আছে। তাই এদের যে আকরিকগুলো পাবে, সেই আকরিকগুলো থেকে এই ধাতু নিষ্কাশনে যে পদ্ধতি আছে, যে ধাপগুলো আছে, সাধারণত একই থাকবে, কিন্তু সেই ধাপ বা সেই পদ্ধতিগুলো মধ্যে কিছু পার্থক্য থাকবে, সেটা আলোচনা করব আমি। কিন্তু মেন যে আলোচনা, যে জেনারেল ধাপগুলো আছে, সাধারণ যে ধাপগুলো আছে, সেই ধাপগুলো আগে জেনে নিই আমি। প্রথম যে ধাপটা আছে, সেই ধাপটার নাম হচ্ছে, আমি পরপর লিখছি ধাপটা। প্রথম হচ্ছে আকরিকের চূর্ণীকরণ। যে আকরিকটাকে নেব, সেই আকরিকটাকে চূর্ণ বিচূর্ণ করব। চূর্ণীকরণ, তাহলে এটা হচ্ছে প্রথম ধাপ, বিচূর্ণীকরণ বা চূর্ণীকরণ। এটা গ্রাইন্ডিং বলা হয়, ইংলিশে বলা হয় গ্রাইন্ডিং বা ক্রাশিং। অর্থাৎ যে এই ধাপটা বলেই দিই, এই ধাপটা নিয়ে বিশেষ কিছু ব্যাপার নেই, এই ধাপটা খুব সহজ ধাপ। আর এটা সমস্ত ধাতু নিষ্কাশনের ক্ষেত্রেই আমরা এই ধাপটাকে পার করে যেতে হবে। অর্থাৎ তুমি যখন কোনো ইন্ডাস্ট্রিতে চাকরি করতে যাবে, সেই চাকরি করতে গেলে যদি এটা মেটাল ইন্ডাস্ট্রি থাকে, তখন দেখবে ওইখানে একটা জায়গা আছে যেখানে বড় বড় পাথরের শিলা বা পাহাড়ের মতো মনে হবে যে এত বড় বড় এখানে পাহাড় আছে। পাহাড় নয়, এগুলো শিলা ভেঙে, মানে আকরিক, আসলে খনিজ পদার্থ বলতে পারি। সেই খনিজ পদার্থ বা আকরিক, সেইগুলোকে আমরা ওইখানে এনে জমা করে রেখেছি বড় বড় পাথরের মতো। তো সেই যে আকরিকটা আছে, সেখানে তো অনেক বালি, কাঁকড়, কাদা, নুড়ি এগুলো আছে, আর সেগুলো বড় বড় আকারে আছে, সেগুলো হ্যান্ডেলিং কিন্তু খুব কঠিন। সেই বড় আকরিকটাকে নিয়ে তুমি নাড়াচাড়া করতে পারবে না, টেস্ট টিউবে ভরে দিতে পারবে না একটা বড় পাথরকে। তো সেটাকে প্রথমে কি করতে হবে, চূর্ণীকরণ করতে হবে, চূর্ণী বিচূর্ণ করতে হবে, ভেঙে নিতে হবে, গ্রাইন্ড করে নিতে হবে, পাউডারের আকারে নিয়ে চলে আসতে হবে। এই ছোট ছোট টুকরোতে ভেঙে নেওয়া সেই শিলাগুলোকে
গ্রাইন্ড করে নেওয়া, পাউডার করে নেওয়া, তার জন্য অনেক বড় বড় মেশিন আছে, সেই মেশিনে সূক্ষ্ম সূক্ষ্ম চূর্ণে পরিণত করা, সেই পদ্ধতিটাকে বলছি আকরিকের চূর্ণীকরণ। মানে এটা সবারই ক্ষেত্রেই করতে হবে। এই ধাপটা আশা করি বুঝতে পেরেছো। এরকম কিছু মেশিন আছে বা যন্ত্র আছে যেগুলোর নাম হচ্ছে বল মিল বলে একটা যন্ত্র আছে, স্ট্যাম্প মিল বলে একটা যন্ত্র আছে। সেই মিলগুলোতে এই আকরিকগুলোকে গ্রাইন্ডিং বা ভাঙা হয়। যেমন তোমাদের মিক্সচার দেখেছো, এই কি বলা হয়, মিক্সচার গ্রাইন্ডার, যেগুলো রান্নার সময় ব্যবহার করে থাকো তোমরা কেউ যারা রান্না করো। ওই শক্ত জিনিসগুলোকে পেস্ট করে দেওয়া বা শুকনো পাউডারে পরিণত করা, ওই গ্রাইন্ডিং মেশিনের মতো গ্রাইন্ডার থাকে। বল মিল আর স্ট্যাম্প মিল দুটো নাম দেওয়া আছে এখানে। সেই আকরিক থেকে নেক্সট ধাপে আমরা যাব, যে পাউডার করে নিলাম, যে আকরিকটাকে চূর্ণ বিচূর্ণ করে নিলাম। এই পদ্ধতিটা একবার রিডিং পড়ে নেবে বাস। এখান থেকে আকরিকের গাড়িকরণ করা হয়। নেক্সট ধাপ হচ্ছে আকরিকের গাঢ়ীকরণ। ইংলিশে বলা হয় কনসেন্ট্রেশন অর ড্রেসিং অফ ওর। আকরিকের গাঢ়ীকরণ, এখানে গাঢ়ীকরণ মানে বুঝতে পারছো, এটাকে ঘন বা কনসেন্ট্রেট করব। এই যে আকরিকটাকে নিলাম সেটাকে গাঢ়ীকরণ করব। এই যে পদ্ধতিটা, এটা একটা বড় পদ্ধতি আছে, বিশদ বা অনেক গুলো প্রসেস আছে এখানে, একটা প্রসেস নয় গাঢ়ীকরণ। বিভিন্ন আকরিকের ক্ষেত্রে এই যে আকরিকের গাঢ়ীকরণ প্রসেসটা আলাদা আলাদা হতে পারে। আমরা এখানে আলোচনা করব একটু পরেই, গাঢ়ীকরণটা বিশদে আলোচনা করব। গাঢ়ীকরণের পর কি ধাপ আসছে, গাঢ়ীকরণের যে গাঢ়ীকৃত আকরিক আছে, সেই গাঢ়ীকৃত আকরিককে থেকে, এই আকরিক থেকে ধাতুকে নিষ্কাশন করব, কিন্তু সেই ধাতুটা বিশুদ্ধ হবে না, অবিশুদ্ধ ধাতু থাকবে, ক্রুড মেটাল থাকবে। এক্সট্রাকশন অফ ক্রুড মেটাল ফ্রম কনসেন্ট্রেটেড ওর। পদ্ধতিটা কি বললাম, এই যে গাঢ়ীকৃত আকরিক আছে, সেই গাঢ়ীকৃত আকরিক থেকে আমি অবিশুদ্ধ বা অশোধিত ধাতু নিষ্কাশন করব। তৃতীয় ধাপ, এটা সবারই ক্ষেত্রেই হবে, সমস্ত আকরিক থেকে ধাতু নিষ্কাশনের ক্ষেত্রেই হবে। গাঢ়ীকৃত আকরিক থেকে অশোধিত মানে ক্রুড মেটাল, অশোধিত ধাতু, এর নিষ্কাশন করব। কি বললাম, ইংলিশে কি বললাম, এক্সট্রাকশন অফ ক্রুড মেটাল ফ্রম কনসেন্ট্রেটেড ওর। এটা একটা বিশেষ পদ্ধতি আছে, বড় একটা প্রসেস আছে, অনেকগুলো পদ্ধতি এখানে ঢুকে আছে। সমস্ত আকরিকের ক্ষেত্রে কিন্তু একই পদ্ধতি অবলম্বন হবে না, নানা রকম পদ্ধতি আছে, সেগুলো নিয়ে বিশদভাবে আলোচনা করব আমি। আর লাস্টের যে পদ্ধতিটা আছে সেটাকে বলছি পিউরিফিকেশন বা ধাতুর পরিশোধন, রিফাইনিংও বলা হয়। ধাতুর পরিশোধন মানে লাস্টে একদম বিশুদ্ধ ধাতুটা আমরা পাবো এখান থেকে। রিফাইনিং অফ ক্রুড মেটাল। এই কটা ধাপ বলতে গেলে, এই তিনটে মেন ধাপ আছে। এইটা তো সবারই ক্ষেত্রে ভাঙচুর তো করতেই হবে, ভাঙে পাউডার তৈরি করতে হবে, চূর্ণ বিচূর্ণ করতে হবে। এই যে প্রসেসটা, এটা হচ্ছে ধাতুবিদ্যার মূল নীতি বা সাধারণ নীতিও বলতে পারি, জেনারেল প্রিন্সিপাল অফ মেটালার্জি। তার মধ্যে এইটা আমি বলেই দিলাম, 1 নম্বর ধাপটা কি করতে হবে, ভেঙে চূর্ণ বিচূর্ণ করে নেবো, পাউডারের আকারে নিয়ে নেবো, বড় শিলা যেগুলো থাকবে সেগুলোকে ভেঙে দেবো, তারপর গাঢ়ীকরণ করব। এক কথায় কি, এখানে যে বালি কাকড় কাদা থাকে সেইগুলোকে আলাদা করে নেওয়া খুব সহজেই, এইখানে সেটাই হবে। আর কিছু কিছু মেটাল আছে, খনিজ মল আছে, যেখানে ধাতুও থাকে, সেই ধাতুগুলো এখানে আলাদা হয়ে যায় অনেক ক্ষেত্রে। তবে এই জায়গায় সবচেয়ে ভালো, এই জায়গায় 3 নম্বর ধাপে প্রায় সমস্ত অপদ্রব্যগুলোই সরে যায়, প্রায় সমস্ত। কিছু অপদ্রব্য থাকে যেগুলোকে লাস্ট ধাপে আমরা পাবো, সেটা পিউরিফাই করব একদম লাস্ট ধাপে। এটা একদম খুব কম পরিমাণে অপদ্রব্য থাকে, মানে ম্যাক্সিমাম খনিজ মল। আবার একটা নতুন জিনিস জানবো, ধাতব মল।
সেই খনিজ মল ধাতব মল দুটোই কিন্তু এই জায়গায় পরিষ্কার হয়ে যায়। এখানে অ্যাকচুয়ালি খনিজ মল নিষ্কাশন হয়, খনিজ মল বালি, কাকড়, কাদা, নুড়ি এইসব জিনিসগুলো বিশেষ করে বেরিয়ে যায়। আর এইখানে যেটা হচ্ছে সেখানে কিন্তু ধাতব মল বলে একটা জিনিস আছে, যেগুলো ধাতুর সাথে খুব ভালোভাবে জড়িয়ে থাকে, ধাতুর সাথে খুব বেশি বিশেষভাবে যুক্ত থাকে, সেগুলোকে বের করে দেওয়া, ধাতু মলগুলোকে বের করে দেওয়া হয় এই প্রসেসে। একদম লাস্টে পিউরিফিকেশন, কিছু অপদ্রব্য একদম থেকে যায় সেটাকেও পিউরিফাই করে নেবো, বা কিছু অক্সাইড থাকে, কার্বনের অক্সাইড থাকে, সেগুলোকে বের করে দেওয়া, বা কিছু প্রসেস থাকে যেগুলোকে ইলেকট্রোলাইসিস প্রসেসের মাধ্যমে পিওর মেটালগুলোকে বের করে নেওয়া, এইগুলো। ঠিক আছে, আশা করি এই ধাপটা ভালো করে তোমরা বুঝে নিয়েছো। আর এই ধাপটা কিন্তু মনে রাখবে, সমস্ত মেটাল, আমি যেমন প্রথমে মানে অ্যালুমিনিয়াম নিষ্কাশন করছি বক্সাইট থেকে, তখন এই অ্যালুমিনিয়াম নিষ্কাশন করাটা কিন্তু এই ধাপগুলো অবলম্বন করবে, এই প্রত্যেকটা ধাপ পেরিয়ে তাকে আসতে হবে। এবার আসছি আকরিকের গাড়িকরণ, এই পদ্ধতিটা নিয়ে একটু আলোচনা করব, দেখি কতটা পড়াতে পারি। আকরিকের গাড়িকরণ বা কনসেন্ট্রেশন অফ ওর, এই পদ্ধতিটা বলবো। আর মেটালার্জি বা ধাতুবিদ্যা কাকে বলে শর্ট কোশ্চেন দিতে পারে, সেই শর্ট কোশ্চেনটার জন্য সংজ্ঞাটা একটু দেখে নেবে। আচ্ছা, গাড়িকরণের অনেকগুলো পদ্ধতি তোমাদের বইতে দেওয়া আছে, যেগুলো বইতে দেওয়া আছে সেগুলোই শুধু করব, এছাড়া আরো অনেক আছে, সেগুলো নিয়ে আমরা আলোচনা করব না। মেন যে পদ্ধতি সেই পদ্ধতিগুলো বলে দিচ্ছি আমি। প্রথমে আসছি গাড়িকরণ, আকরিক গাড়িকরণ পদ্ধতিটা 1 নাম্বার যে পদ্ধতি বলেছে, আমি পরপর লিখছি। 1 নাম্বার যে পদ্ধতি বলেছে এটা গাড়িকরণের পদ্ধতি বা গাড়িকরণের নীতি, করণের বিভিন্ন পদ্ধতি। আচ্ছা, 1 নাম্বার যেটা আছে সেটা হচ্ছে ধৌতকরণ বা অভিকর্ষজ পৃথকীকরণ। পদ্ধতিটার নাম হচ্ছে ধৌতকরণ। ধৌতকরণ থেকে কি মাথায় আসছে তোমাদের? জামা কাপড় ধোয়া নাকি? যারা জামা কাপড় ধো তাদের মাথায় সেটাই আসবে। অভিকর্ষজ পৃথকীকরণ। ওয়াশিং বলা হয় বা গ্র্যাভিটি সেপারেশন বলা হয় এটাকে। প্রথমে জেনে নেব যে কি ধরনের আকরিকের ক্ষেত্রে এই পদ্ধতি অবলম্বন করা হয়, কি আকরিকের জন্য এটা করছি। পরীক্ষায় দিতে পারে যে ধৌতীকরণ পদ্ধতি কোন 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 আকরিকের ক্ষেত্রে তুমি ব্যবহার করবে। কি কি আকরিক? যে আকরিকগুলো তোমার সাধারণত ভারী থাকে, হ্যাঁ, যেমন কয়েকটা আকরিকের নাম বলছি। আয়রনের আকরিক, টিনের আকরিক, আয়রন বা টিনের অক্সাইড আছে, টিনের আকরিক, বা সিলভার গোল্ড, এদের আকরিক। এই আকরিকগুলো এই পদ্ধতিতে গাড়িকরণ করা হয়। আচ্ছা, এই পদ্ধতির নীতিটা কি বা এই পদ্ধতিটা কি, তো জেনে গেলাম কি কি আকরিকের করা হয়। এবার নীতি বলতে একটা যন্ত্র নেওয়া হয়, একটা টেবিল নেওয়া হয়, ঢেউ খেলানো অবনমিত টেবিল, ঢেউ খেলানো অবনমিত টেবিল। এই টেবিলের ছবিটা আমি আঁকছি না, তোমাকে ছবিটা দেখিয়ে দিচ্ছি। বইতে তোমাদের দেওয়া আছে কিনা জানি না, আমি এখান থেকে একটা বইতে দেখিয়ে দিচ্ছি ছবিটা, একটু জুম করে দেখে নেবে। এই ধরনের একটা টেবিল আছে, যে টেবিলের এই গাটা আছে ঢেউ খেলানো আছে, এই ঢেউ খেলানোটা আমি দেখিয়ে দিচ্ছি একটু ছবি এঁকে। আর এই যে এখানে যেটা আছে, এখানে একটা ট্যাঙ্ক আছে, ট্যাঙ্কের নল আছে, এই জল আছে এই ট্যাঙ্কে, এই নল থেকে জলটা বেরোচ্ছে, এখানে ওয়াটার ফ্লো হচ্ছে। আর ওপরে একটা পাত্র নিয়েছি ফিল্টারের মতো, সেখানে পাউডার করা আকরিকটা আছে, পাউডার করা আকরিকটা এখান থেকে পড়ছে, আর এখান থেকে জলটা ফ্লো হচ্ছে। আর এই যে টেবিলটা আছে সেই টেবিলটা ঢেউ খেলানো আছে, আর কম্পিত হয়, ভাইব্রেট হয় এই টেবিলটা, সব সময় ঝাঁকানো থাকে, এরকম করে দোলে।
আর এখানে দু একটা কন্টেনার দেওয়া আছে। এখন এই যে টেবিলটা আছে যেখানে অনেকগুলো ভাঁজ আছে বা খাঁজ আছে, ঢেউ খেলানো আছে আর এরকম ভাবে অবনমিত আছে, এখান থেকে পাউডারটা পড়ছে আর জল দিয়ে ওয়াশ করা হচ্ছে। পাউডারটা পড়ছে আর জল দিয়ে ওয়াশ করা হচ্ছে। এই যে পাউডারের মধ্যে কিছু ভারী পদার্থ আছে, কিছু হালকা পদার্থ আছে। যখনই এই পাউডারটা পড়বে আর জল দিয়ে ওয়াশ করা হবে, তুমি একটু বলো দেখি হালকা পদার্থটা জলে ধুয়ে চলে যাবে না ভারী পদার্থগুলো জলে ধুয়ে চলে যাবে? হালকা পদার্থগুলো জলে ধুয়ে চলে যাবে। যেমন যেগুলো লাইট সাবস্টেন্স, হালকা পদার্থ যেগুলো ওরের মধ্যে থাকবে, সেগুলো জল দিয়ে ধুয়ে বেরিয়ে চলে যাবে, ফ্লো দিয়ে চলে যাবে পুরো। আর যেগুলো ভারী আছে আকরিক, যেমন আয়রনের বা টিনের বা গোল্ড বা সিলভার, সেগুলো এই খাঁজের মধ্যে আটকে যাবে বা এই কন্টেনারের মধ্যে স্যাটেল ডাউন হয়ে যাবে ভারীগুলো। আর ওপরে ঘোলাটে জল, কাদা, বালি, নুড়ি, কাকড় এগুলো কিন্তু চলে যাবে। এবার কিছু কিছু কাকড়, নুড়ি যদি বেশি ভারী থাকে সেগুলো কিন্তু এখানে থাকবে, তবে ম্যাক্সিমাম অপদ্রব্যগুলো ধুয়ে চলে যাবে। তাহলে বুঝতেই পারছো ব্যাপারটা। এই যে পদ্ধতি, একে বলছি আমরা গাড়িকরণ পদ্ধতি, গাড়িকরণের ধৌতকরণ পদ্ধতি বা অভিকর্ষজ পৃথকীকরণ। এখানে যে ভাঁজগুলো আছে সেখানে অভিকর্ষজ বলের জন্য ভারী জিনিসগুলো নিচে জমা হবে, এই খাঁজগুলোতে জমা হবে, আর ওপর দিয়ে জল ধুয়ে চলে যাবে, এরকম বুঝতেই পারছো। ভারী জিনিসগুলো এখানে জমা হয়ে যাবে, আকরিকের ভারী জিনিসগুলো। আবার এখানেও কন্টেনারের মধ্যে আছে, ওপরে জল আছে, ভারী জিনিসগুলো এখানে জমে যাবে। এরকম ভাবে ভারী জিনিসগুলো এখানে জমে যাবে আর জল দিয়ে ফ্লো হয়ে চলে যাবে হালকা জিনিসগুলো। ঠিক আছে, এইটা হচ্ছে ধৌতকরণ পদ্ধতি। এখানে মানে কি করছি আমি, দেখো চূর্ণ বিচূর্ণ যে আকরিক ছিল সেখান থেকে যতগুলো খনিজ মল পাচ্ছি সেই খনিজ মলগুলোকে সেপারেট করে নিচ্ছি, পৃথক করে নিচ্ছি। এইটা একটা পদ্ধতি। এগুলোতে কাকে কাকে করা হয় বলে দিলাম, আয়রন, টিনের আকরিক আছে, গোল্ড, সিলভার আছে ইত্যাদি, এগুলো ভারী। নেক্সট যে পদ্ধতির নাম হচ্ছে, সেটা নাম হচ্ছে ফেনা ভাসমান পদ্ধতি, ফোর্থ ফ্লোটিং প্রসেস। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। ফেনা ভাসমান পদ্ধতি ইম্পর্টেন্ট বলছি মানে অনেকগুলো ধাতু নিষ্কাশনের ক্ষেত্রে গাড়িকরণের এই পদ্ধতিটা আমরা অবলম্বন করে থাকি, ফেনা ভাসমান পদ্ধতি। ফেনা ভাসন বা ফেনা ভাসমান পদ্ধতি, ফোর্থ ফ্লোটিং প্রসেস। এখানেও একটা যন্ত্র নেওয়া হয়, সেই যন্ত্রটা আবার আমি এখানে ছবিটা তোমাদেরকে দেখাবো। জুম করে দেখে নেবে। আচ্ছা, তোমাদের বইতেও আছে, যদিও আমি জানি বইতে তোমাদের আছে। এটা এরকম একটা চৌবাচ্চা নেওয়া হয়, ট্যাঙ্ক নেওয়া হয়, বড় একটা ট্যাঙ্ক। সেই ট্যাঙ্কে কি কি আছে বলে দিই, তার আগে একটা জিনিস আমি বলে দিই যে কি ধরনের আকরিকের পৃথকীকরণ করা হয় এই পদ্ধতিতে। বিশেষ করে এই পদ্ধতিতে যে আকরিকগুলো সেপারেট গাড়িকরণ করা হয়, সালফাইড আকরিকগুলোকে করা হয়। এক কথায় যদি বলি, আকরিকের সালফাইড যে আকরিক আছে সেই সালফাইডগুলোকে, সালফাইড জাতীয় আকরিক। যেমন উদাহরণ হচ্ছে লেডের একটা আকরিক, লেড সালফাইড, যাকে বলা হয় গ্যালেনা। কপারের একটা সালফাইড আকরিক আছে, কপার পাইরাইটিস, সংকেতটা লিখে দিই, কপার পাইরাইটিস। এখানে কপার আর আয়রন দুজনেরই সালফাইড থাকে, সালফার থাকে। এছাড়া জিঙ্কের একটা আকরিক আছে, জিঙ্ক ব্লেন্ড বলে, জিঙ্ক সালফাইড, ইটিসি। এই কয়েকটা আছে, তার মধ্যে কপার আর জিঙ্ক, আয়রন, কপার, জিঙ্ক আমাদের আছে সিলেবাসে। তো এই সালফাইড জাতীয় আকরিকগুলোকে এই পদ্ধতিতে পৃথক করা হয়, গাড়িকরণ করা হয়।
এই গাড়িকরণের জন্য কি কি জিনিস নিতে হয়? দেখো এখানে মেন যে নীতিটা আছে, মূল নীতি, এই আকরিকগুলো, সালফাইড আকরিকগুলো যার মধ্যে অপদ্রব্যও আছে, দু ধরনের সলভেশন দেখা যায় বা ডিজলভ হয়। এরা দু ধরনের, সালফাইডগুলো সাধারণত তেল জাতীয় পদার্থে সিক্ত হয়। এই যে আকরিক আছে এগুলো সিক্ত হয়, সিক্ত হয় মানে ভিজে যাওয়া, দ্রবীভূত হয়ে যাওয়া তেল জাতীয় পদার্থে। তেল জাতীয় পদার্থে সিক্ত হয়ে যায়। আর এই যে খনিজ মলগুলো আছে সেগুলো সিক্ত হয় জলে। তাহলে আকরিকগুলো কিসে দ্রবীভূত হচ্ছে বা সিক্ত হয়ে যাচ্ছে? তেল জাতীয় পদার্থ। সেই তেলগুলো কি কি আমি বলবো। অ্যাকচুয়ালি একটা তেল থাকে না, অনেকগুলো মিশ্রণ থাকে। আর এইখানে যে খনিজ মলগুলো আছে সেই খনিজ মল, কাদা, বালি, নুড়ি, কাকড়, সেগুলো কিসে দ্রবীভূত হয় বা সিক্ত হয়, ভিজে যায়, সেটা বলবো। এই দুটো সিক্ত হওয়ার পদ্ধতির ওপর বা নীতির ওপর বেশ করে এই গাড়িকরণটা করা হয়। যেখানে একটা বড় চৌবাচ্চা নেওয়া হয়, সেই চৌবাচ্চায় দু ধরনের পদার্থ যোগ করতে হয়। একটাকে বলা হয় কালেক্টর, বাংলায় বলে গ্রাহক, আর একটাকে বলা হয় স্টেবিলাইজার বা সুস্থিতিকারক। এই দুটো জিনিসের মধ্যে যোগ করতে হয়। গ্রাহক কি আর স্টেবিলাইজার কি আমি বলছি। সেই পদার্থগুলোকে দেওয়ার পর আকরিকটাকে দিয়ে দিলাম। সেই আকরিকে আর সেই পদার্থগুলো গ্রাহক আর স্টেবিলাইজার দেওয়ার পর এখানে একটা প্যাডেল আছে, দেখো এই প্যাডেল আছে, এই প্যাডেলটা ঘোরানো হয়। দেখো এখানে ফ্যানের মতো একটা জিনিস আছে, ফ্যানের ব্লেডের মতো। এটা যখন ঘোরানো হয় আর এখান থেকে বায়ু প্রবেশ করানো হয়, এয়ার দেওয়া হয়, তাহলে এই যে গ্রাহক আর স্টেবিলাইজার আছে, সেই স্টেবিলাইজার, বিশেষ করে স্টেবিলাইজার প্রচুর পরিমাণে ফ্যানার সৃষ্টি করে। এখানে অনেক ফেনা তৈরি হয়, ঝাঁক তৈরি হয়। সেই ফেনাগুলো, আর জলও আছে, ফেনাও আছে, আর তেল জাতীয় পদার্থ আছে যাকে বলছি গ্রাহক, সেগুলো এখানে একটা ফেনা সৃষ্টি করে। খনিজ মলের যে ভারী অংশগুলো আছে, পাথর, কাদা, বালি, যেগুলো জল দ্বারা দ্রবীভূত হয়, জলে সিক্ত হয়, সেগুলো জলে সিক্ত হয়ে নিচে থিতিয়ে পড়ে যাবে। আর যেগুলো তেলে সিক্ত হয়, তেল জাতীয় পদার্থতে ভিজে যায়, সালফাইড আকরিক, সেগুলো ওপরে হালকা ভেসে বেড়ায়। ঠিক আছে, আমি এই ছবিতে আসছি, একবার গ্রাহক আর স্টেবিলাইজার ব্যাপারটা বলে দিই তোমাদের। তাহলে এই পদ্ধতিতে প্রথমে কি করা হয়, বড় চৌবাচ্চা নিয়ে আকরিক জলে প্রলম্বন গ্রাহক দেওয়া হয়। এই গ্রাহকটা কি, যাকে বললাম আমি কালেক্টর। এখানে কিছু পদার্থ আছে, কি কি পদার্থ আছে? পাইন তেল, ফ্যাটি অ্যাসিড, সোডিয়াম আর পটাশিয়ামের ইথাইল জেনথেট, সোডিয়াম বা পটাশিয়ামের ইথাইল জেনথেট তেল। এই তেলগুলো অ্যাকচুয়ালি গ্রাহক। গ্রাহক মানে কাকে গ্রহণ করে, কাকে সিক্ত করে? এরা কিন্তু আকরিককে সিক্ত করে। সালফাইড জাতীয়, আসলে এই যে তেল জাতীয় পদার্থ বলেছি, অ্যাকচুয়ালি এটাই গ্রাহক।
এগুলো আকরিককে সিক্ত করে, অর্থাৎ আকরিকগুলোকে ডিজলভ করে নেয়, ভিজিয়ে দেয়, দ্রবীভূত করে নেয় বলতে পারবো। ডিজলভ হয় না, অ্যাকচুয়ালি সিক্ত হয়ে যায়, সেজন্য কথাটা সিক্ত বলছে, ভিজিয়ে নেয়। আর একটা কি বললাম, ফোর্স স্টেবিলাইজার বা ফেনা সুস্থিতিকারক। শর্টকাটে আমি স্টেবিলাইজারই বলছি। কাকে স্টেবল করে? এটা ফেনাকে স্টেবল করে। এই যে ফেনা তৈরি হচ্ছিল ওই পাত্রের মধ্যে, প্রচুর পরিমাণে ফেনা তৈরি হচ্ছিল, এই ফেনাগুলোকে স্টেবল রাখে, ফেনাগুলোকে তৈরি করে রাখে, ফেনাগুলো ডিজলভ করতে দেয় না। এখানে কি থাকে? এখানে কিছু পদার্থ থাকে, বিশেষ করে যে পদার্থ থাকে ক্রেসল পদার্থ থাকে, ক্রেসল সমূহ পদার্থ, ক্রেসল, অনেকগুলো টাইপের ক্রেসল থাকে। আর থাকে অ্যানিলিন। ওদের মধ্যে বলবে ক্রেসল যে পদার্থটা বলেছি সেই পদার্থটার রাসায়নিক প্রকৃতি কি, এটা অ্যাকচুয়ালি কি ধরনের কম্পাউন্ড? ক্রেসল পড়া হয়ে গেছে তোমাদের। মানে আমি বলতে চাইছি যেটা ক্রেসল অ্যাস কার্বক্সিলিক অ্যাসিড, এস্টার, ইথার, অ্যালকোহল, ফেনল, অ্যালডিহাইড, কিটোন, অ্যামিন, কি ধরনের পদার্থ? অ্যানিলিন কি ধরনের পদার্থ? অ্যানিলিন অ্যানিলিন হ্যাঁ বলো। ওই অর্গানিক জিজ্ঞাসা করে আমাকে স্যার অস্বস্তিতে ফেলবেন না, লজ্জা দেবেন না। সহজ কোশ্চেন করেছি কিন্তু, মানে অর্গানিক। অ্যানিলিন হচ্ছে অ্যামিন, অ্যারোমেটিক অ্যামিন, এটা ঠিক আছে। আর ক্রেসল বলে যে স্যার ওইসব প্রশ্ন করলে আর পড়বো না। ফেনলের সাথে ক্রেসলের সাথে সম্পর্ক আছে কিছু? ঠিক আছে, আর কি বলবো বলো। তাহলে ওই ক্রেসল আর অ্যানিলিন এই মিক্সচার থাকবে যারা ফেনা তৈরি করবে বা ফেনাকে স্টেবিলাইজ করবে। এখন যখনই তুমি এই প্যাডেলটা ঘোরাবে আর প্রচুর পরিমাণে ফেনা তৈরি হবে, যেখানে কি দেওয়া হয়েছে? স্টেবিলাইজার দেওয়া হয়েছে, গ্রাহক দেওয়া হয়েছে। এবার আকরিক তেল আর জলকে যদি তুমি এই পদার্থের মধ্যে, মানে এই চৌবাচ্চার মধ্যে দিয়ে দাও আর এরকম প্যাডেলটা ঘুরিয়ে দাও, আকরিক মানে সালফাইড জাতীয় আকরিক, যারা হালকা আকরিক তেলে যারা সিক্ত হয়, গ্রাহকে যারা প্রলম্বিত হয়, তারা এই ওপরে ভাসবে আর নিচে ভারী পদার্থগুলো চলে আসবে। ওপরে যেগুলো ভাসবে সেই আকরিকগুলোকে তুমি একটা হাতা পাওয়া যায়, হাতা বলবো কি, ওই লুচি ভাজা দেখেছো তো? লুচি ভাজলে লুচিটাকে তোলে কি দিয়ে? কি বলো এটাকে? ছাকনি না কি বলে? স্যার লুচি তো কোনোদিন তৈরি করিনি। ওই ধরনের একটা পদার্থ থাকবে, ওই ওপরে যেগুলো ভাসছে সেগুলোকে এরকম করে তুলে ছেঁকে নেওয়া, বুঝতে পেরেছো? লুচি ছাকার মতো ছেঁকে নেওয়া, সেটাকে ছেঁকে আলাদা করে নেওয়া। তাহলে কি হলো? গাড়িকরণে এই পদ্ধতিতে ভারী যে কাদা বা খনিজ মলগুলো আছে সেই খনিজ মলগুলো নিচে জমা থাকবে আর ওপরে আকরিকগুলোকে তুলে নিয়ে আসা। এখন মাঝে মাঝে কি হয়, এই যে আকরিকগুলো আছে সালফাইডের আকরিক, দুই ধরনের সালফাইডের আকরিক আছে ভেবে নাও। হ্যাঁ, যে আকরিকটা আমরা পৃথক করছি সেই আকরিকে দুই ধরনের সালফাইড আছে। তাহলে দুই ধরনের সালফাইড যদি থাকে তাহলে দুই ধরনের সালফাইডই কিন্তু ওই তেলে সাথে সিক্ত হয়ে ফেনায় ভাসবে।
তখন ওদের দুজনকে আলাদা করা কঠিন হয়ে যাবে। যেমন এখানে বইতে দেওয়া আছে লেড সালফাইড আর জিঙ্ক সালফাইড ভেবে নাও একসাথে আছে, তাহলে দুজনেই কিন্তু ওই তেল জাতীয় পদার্থের দ্বারা সিক্ত হয়ে ওপরে ভাসবে, তাহলে এরা কিন্তু মিক্সচার হয়ে থাকবে, এদেরকে আলাদা করা তখন কঠিন হয়ে যাবে। এখন যদি দুই ধরনের সালফাইডের আকরিক থাকে আর দুটোই যদি এরকমভাবে ফেনা ভাসমান পদ্ধতিতে গাড়িকরণ করতে চাও, তাহলে দুটোই তো একসাথে থাকবে। এখন এখানে তেল আর জলের যে পার্সেন্টেজটা আছে সেই মিশ্রণটাকে যদি তুমি ঠিক মতো করে একটা করো, এটা অনেক ধরনের আকরিকের জন্য এই যে রেশিওটা আছে সেই রেশিওগুলো ফিক্সড করা আছে, যখন কাজ করতে যাবে তখন বুঝতে পারবে। আমি ধরেই নিলাম তোমাদের মধ্যে কেউ একজন যাবে, তো সেটার পরিমাণটাকে নির্দিষ্ট করে এইটা জিনিসটাকে আমি আলাদা করতে পারি, বা একটা পদার্থ যোগ করে আমি এগুলোকে আলাদা করতে পারি। সেই পদার্থটার নাম বলছি আমরা ডিপ্রেসেন্ট। ডিপ্রেসেন্ট ডিপ্রেসেন্ট এমন একটা পদার্থ যে পদার্থটা আমি যখন এই দুই ধরনের সালফাইডে দেব, একটা সালফাইডকে সে কি করবে, ফেনার সাথে অ্যাটাচ হতে দেবে না বা তেলের সাথে অ্যাটাচ হতে দেবে না। ওপরে ভাসবে কিন্তু তেলের সাথে খুব একটা অ্যাটাচমেন্ট তার করতে দেবে না, তাকে আলাদা করে রাখবে। আর একটা কি হবে, তেলে সিক্ত হয়ে ওপরে ভেসে ফেনার সাথে অ্যাটাচ হয়ে সেটাকে আলাদা করে নিতে পারবে। আর একটা পদার্থকে ডিপ্রেসেন্ট কি করবে, তেলে বা ফেনার সাথে যুক্ত হতে দেবে না, তাকে বলছি ডিপ্রেসেন্ট। ডিপ্রেসেন্টটা কি তাহলে, যে পদার্থটা একটি সালফাইডকে ফেনার সংস্পর্শে আসতে বাধা দেবে এবং পৃথক করে রাখবে, সেই পদার্থটাকে বলছি আমরা ডিপ্রেসেন্ট। যেমন লেড আর জিঙ্ক সালফাইডের ক্ষেত্রে ডিপ্রেসেন্ট হিসেবে ইউজ করা হয় সোডিয়াম সাইনাইডকে। সোডিয়াম সাইনাইড যদি তুমি যোগ করে দাও, তাহলে সেই সোডিয়াম সাইনাইড কি করবে, জিঙ্ক সালফাইডের সাথে রিয়াকশন করে নেবে। ব্যালেন্স করছি না, জিঙ্ক সালফাইডের সাথে রিয়াকশন করে এরকম একটা কমপ্লেক্স কম্পাউন্ড তৈরি করবে, Na2ZnCN4। জিঙ্কের একটা কোঅর্ডিনেশন কম্পাউন্ড বা কমপ্লেক্স কম্পাউন্ড, আশা করি তোমাদের চ্যাপ্টারটা শুরু হয়েছে, জটিল যৌগ কাকে বলে জানো তোমরা। কোঅর্ডিনেশন কম্পাউন্ড বা কমপ্লেক্স কম্পাউন্ড তৈরি করবে, লেড করতে পারে না সোডিয়াম সাইনাইডের ক্ষেত্রে। জিঙ্ক করে নেবে। জিঙ্ক কি হবে তাহলে, ওই ফেনার সাথে বা তেলের সাথে সিক্ত বা যুক্ত হতে পারবে না, আলাদা হয়ে থাকবে। ডিপ্রেশনটা একটু একবার রিডিং দেখে নেবে। তাহলে এ গেল গাড়িকরণ পদ্ধতি। এই গাড়িকরণ পদ্ধতি ফেনা ভাসমান পদ্ধতি। নেক্সট একটা পদ্ধতি আসছে 3 নম্বর পদ্ধতি, এটাও গাড়িকরণের, চুম্বকীয় পৃথকীকরণ। যেটাকে আমরা বলছি ম্যাগনেটিক সেপারেশন, চুম্বকীয় পৃথকীকরণ। এটাও একটা গাড়িকরণ পদ্ধতি। এই পদ্ধতিতে নামটা দেখছো, চুম্বকীয় ব্যাপার আছে, একটা ম্যাগনেটের কিছু ব্যাপার স্যাপার আছে। কি ধরনের আকরিককে পৃথক করা যায়, এখানে দুই রকম ব্যাপার হতে পারে। দেখো, আকরিক আছে আর অপদ্রব্য আছে, বা যেটাকে আমি খনিজ মল বলছি। খনিজ মল আর অপদ্রব্য দুটোই লিখে রাখছি। সেই আকরিক আর খনিজ মল, এদের দুজনের মধ্যে যদি একজন চৌম্বক পদার্থ হয়, অর্থাৎ চৌম্বক দ্বারা আকৃষ্ট হয়, তাহলেই পৃথক করতে পারবে এই পদ্ধতিতে। কি বললাম, আকরিক বা খনিজ পদার্থের মধ্যে কেউ যদি চৌম্বক পদার্থ হয়, মানে আকরিকটা চৌম্বক পদার্থ। চৌম্বক পদার্থ কাকে বলে জানি তো, নাকি আবার ডেফিনেশন দিতে হবে? যারা চুম্বক দ্বারা আকৃষ্ট হয়, এটা চৌম্বক পদার্থ।
এটা চৌম্বক পদার্থ নয়, অচৌম্বক পদার্থ। তাহলে এই পদ্ধতিতে পৃথক করা যাবে। বা এই আকরিকটা চৌম্বক পদার্থ নয়, খনিজ মলটা চৌম্বক পদার্থ, তাহলে এই পদ্ধতিতে পৃথক করা যাবে। আর দুটোই যদি অচৌম্বক পদার্থ হয় বা দুটোই যদি চৌম্বক পদার্থ হয় তাহলে পৃথক করা যাবে না। বোঝাতে পেরেছি ব্যাপারটা? আকরিক বা খনিজ মলের মধ্যে, অপদ্রব্যর মধ্যে যে কোনো একটা পদার্থ যদি চৌম্বক পদার্থ হয় তাহলেই পৃথক করা যাবে। দুটোই যদি চৌম্বক পদার্থ হয় বা দুটোই যদি অচৌম্বক পদার্থ হয় তাহলে এই পদ্ধতিতে পৃথক করা যাবে না। ক্লিয়ার হলো? এখন একটা এক্সাম্পল এখানে যেটা দিয়েছে সেটা বলে দিই আমি। টিনের একটা আকরিক যার নাম হচ্ছে টিন স্টোন। টিন স্টোন বা ক্যাসিটেরাইট, টিন অক্সাইড, এটা একটা অচৌম্বক পদার্থ। এখানে যে অপদ্রব্যটা থাকে এটা আকরিক, এখানে যে খনিজ মল বা অপদ্রব্যটা থাকে সেটা টাংস্টেনের একটা পদার্থ যার নাম হচ্ছে উলফ্রামাইট। উলফ্রামাইটটা হচ্ছে টাংস্টেনের একটা পদার্থ, আয়রন টাংস্টেন অক্সাইড। আয়রন টাংস্টেন অক্সাইড, এটা কি মনে হচ্ছে, চৌম্বক পদার্থ না অচৌম্বক পদার্থ? তাহলে এটা চুম্বক পদার্থ। তাহলে নিশ্চয়ই এই পদ্ধতিতে, চুম্বক পৃথকীকরণ পদ্ধতিতে এটাকে পৃথক করা যাবে। এখন কি করা হয়, এই পদ্ধতিতে একটা যন্ত্র নেওয়া হয়, সেই যন্ত্রটা ছবি আবার তোমাদেরকে আমি দেখাচ্ছি। এরকম দুটো রোলার থাকে, রিং বা রোলার, আর এখানে একটা বেল্ট থাকে, কনভেয়ার বেল্ট। এই বেল্ট আর এই দুটো রোলার, এদের মধ্যে একটা রোলার যেটা আছে এই শেষেরটা, সেটা চুম্বক, একটা ইলেকট্রোম্যাগনেট, তড়িৎচুম্বক, শক্তিশালী তড়িৎচুম্বক। আর এই যে ওপরে পাত্রটা আছে এখানে আকরিকটা নেওয়া হয়েছে যার মধ্যে অপদ্রব্য আছে, আর যে আকরিক সেই আকরিকটাও আছে, মেন যে আকরিকটা। এখানে যখন ফেলা হবে এই জায়গাটা, একে এই বেল্টের উপরে ফেলা হবে, আর ধীরে ধীরে বেলটা এরকম ভাবে যাবে, আবার এরকম করে ঘুরবে আর কি বেলটা। এখানে ছড়িয়ে দেওয়া হবে আকরিকটাকে, যার মধ্যে খনিজ পদার্থ, আকরিক, এই আকরিক আর অপদ্রব্য সবই আছে। যখন এইখান থেকে যাবে, এই যে ম্যাগনেটিক রোলারটা আছে এই জায়গাটা, এইখানে কি হবে, যেটা চুম্বক চৌম্বক পদার্থ সেটা এই আকৃষ্ট হয়ে একটু ভেতর দিকে গিয়ে পড়বে। এই যেহেতু এটা ম্যাগনেট আর এটা চৌম্বক পদার্থ, ভেতরে গিয়ে পড়বে। আর যে অচৌম্বক পদার্থ আছে সে এরকম করে বেরিয়ে যাবে, বাইরে গিয়ে পড়বে, দূরে গিয়ে পড়বে। এটা একটু দূরে করা দরকার ছিল। তাহলে কি দেখতে পাচ্ছি আমি, এটাকে আমি এখানে চেষ্টা করছি আঁকার। তাহলে বেল্টের ওপরে যে পদার্থটা দিলাম আর এখানে রোলারে আছে, এটা রোলারটা এটা চুম্বক। তা যেটা চৌম্বক পদার্থ নয়, না লালটা বললাম চৌম্বক পদার্থ নয়, তাহলে এইটা বেরিয়ে চলে যাবে যেহেতু ঘুরছে। আর ওই কালো যে ছবিটা দিচ্ছি সেটা হলো চৌম্বক পদার্থ, এইটা আকৃষ্ট হবে, এইখানে পড়বে না, এই কাছে গিয়ে পড়বে বা একটু এইদিকে গিয়ে পড়বে। তাহলে এটা চৌম্বক পদার্থটা এইদিকে গিয়ে পড়ছে, আর অচৌম্বক পদার্থ যেটা আছে সেটা এইদিকে গিয়ে পড়ছে। বোঝাতে পেরেছি ব্যাপারটা, ঘুরছে বলে।
তাহলে এইখানে টিন স্টোনটা কোন পাত্রে পড়বে? এখানে পড়বে প্রথম পাত্র চৌম্বক পাত্র যেখানে পড়ছে, না এই দূরে পড়বে? দূরে পড়বে টিন স্টোনটা। যদি উদাহরণ দিয়ে বলি তাহলে এসএন ওটা এখানে পড়বে, আর উলফ্রামাইট যেটা আছে এটা এখানে পড়বে। তাহলে পৃথক হয়ে গেল। ঠিক আছে, তাহলে এই পদ্ধতিতে একটা পৃথকীকরণ গাড়িকরণ পদ্ধতি হয়ে গেল। তিনটে পদ্ধতি বললাম আমি গাড়িকরণের। আর একটা পদ্ধতি তোমাদের বইতে বলে দেওয়া আছে, সেটার নাম হচ্ছে লিচিং বা রাসায়নিক পৃথকীকরণ। সেটা বলে দিলেই গাড়িকরণ শেষ হয়ে যাবে। লিচিং বা রাসায়নিক পৃথকীকরণ। আচ্ছা, পরীক্ষায় লিচিং কি এরকম প্রশ্নও দিয়ে থাকে। তো আমি কিন্তু সব প্রশ্ন বলে দিচ্ছি কি কি প্রশ্ন দেবে তোমাদের। পৃথকীকরণ লিচিং, এখানে উদাহরণ দিয়েই বলা আছে কি কি আকরিকে করা যাবে। এবার এখানে যে আকরিক গুলো, আমি ব্যাপারটা বলে দিই। লিচিং একটা কি, একটা রাসায়নিক পদার্থ বা বিকারক আমি দেব। সেই রাসায়নিক বিকারকটা, এই যে আকরিক আছে, সেই আকরিকের সাথে এই রাসায়নিক বিকারকটাকে আমি দিয়ে দেবো। সেই বিকারকের বৈশিষ্ট্য কি? এই যে আকরিকের মধ্যে যে যে পদার্থগুলো আছে সেই সমস্ত পদার্থের সাথে কিন্তু এ বিক্রিয়া করবে না। বিশেষ করে যে ধাতুটা আছে, যে ধাতুটাকে আমি নিষ্কাশন করব, সেই ধাতুর সাথে সে বিক্রিয়া করবে বিশেষ করে। তবে কখনো কখনো কিছু অপদ্রব্যর সাথেও বিক্রিয়া করে ফেলে সে। তাহলে আকরিকের যে মূল ধাতুটা আছে সেই ধাতুটার সাথে বিক্রিয়া করবে, আর সেই বিক্রিয়া করার পর সেটাকে দ্রবীভূত করে নেবে জলে, আর অপদ্রব্যগুলোকে বিক্রিয়া করবে না। অপদ্রব্যগুলো অদ্রাব্য হিসাবে থাকবে, সেগুলোকে আমরা পৃথক করে নিতে পারবো ফিল্টার করে। আমি পুরো ধাপটা দেখাচ্ছি তোমাকে শেষে। এক্সাম্পল যেটা দেওয়া হয়েছে, বক্সাইট থেকে আমি অ্যালুমিনাকে পৃথক করব। বক্সাইট, এখানে Al2O3, একে বলা হয় অ্যালুমিনা। এই অ্যালুমিনাটাকে পৃথক করব আমি লিচিং প্রসেসের মাধ্যমে, মানে অ্যালুমিনিয়ামটাকে বের করে নিচ্ছি আমি প্রায়। এই যে প্রসেসটা এখানে দেওয়া আছে, এটা বায়ার পদ্ধতিতে বক্সাইট থেকে অ্যালুমিনিয়াম পৃথকীকরণ। আমি যখন আলাদা করে অ্যালুমিনিয়াম নিষ্কাশন শেখাবো, তোমাদের দেখাবো, তখন একটা পদ্ধতির নাম হচ্ছে বায়ার পদ্ধতি। সেই পদ্ধতিতে বায়ার প্রসেসে বক্সাইট থেকে অ্যালুমিনিয়াম নিষ্কাশন করব আমি। সেইটা এখানে ছোট করে দিয়েছি লিচিং এর এক্সাম্পলটা বোঝাবার জন্য। তাহলে বক্সাইডে যে অপদ্রব্যগুলো থাকে সেটা কি কি থাকে একটু বলে দিই আমি। বক্সাইডে সাধারণত আয়রনের অক্সাইড থাকে, Fe2O3, সিলিকা থাকে SiO2, আর টাইটেনিয়াম অক্সাইড থাকে TiO2। এছাড়া কাদা বালি তো থাকেই। তাহলে বক্সাইডে অ্যালুমিনা থাকে, অ্যালুমিনা ছাড়া কি কি থাকে? আয়রনের অক্সাইড থাকে, সিলিকনের অক্সাইড থাকে, আর টাইটেনিয়ামের অক্সাইড থাকে। এই চারটে জিনিস বিশেষ করে থাকে। লিচিং এ কি করব আমরা? লিচিং এ এই যে আকরিকটা আছে তার সাথে যে বিকারকটা দেব, সেই বিকারকটা হচ্ছে গাঢ় সোডিয়াম হাইড্রোক্সাইড, যার পার্সেন্টেজ থাকে 45%-এর কাছাকাছি, মানে বাকিটা জল। আর গাঢ় সোডিয়াম হাইড্রোক্সাইড টেম্পারেচার প্রেসার এটা দেওয়া হয়, ফলে অ্যালুমিনা
আর সিলিকন অক্সাইড সোডিয়াম হাইড্রোক্সাইডের সাথে রিয়াকশন করে নেয়, যাদেরকে টিক করে দিলাম তারা রিয়াকশন করে নেয় এবং জলে দ্রবীভূত হয়ে যায়। আয়রন অক্সাইড আর টাইটেনিয়াম অক্সাইড বিক্রিয়া করে না, অপদ্রব্য হিসাবে কঠিন পদার্থ হিসাবেই থেকে যায়। পৃথক যদি করে নিই তাহলে ফিল্টার পেপারে এরা দুজনে আটকে যাবে, এই দুজনে আটকে যাবে, ঠিক আছে, আর এরা দ্রবীভূত হয়ে যাবে। রিয়াকশনটা কি করে একটু দেখিয়ে দিই আমি তোমাদের। এই রিয়াকশনটা তোমাদের লিখতে হতে পারে। Al2O3 সলিড হিসাবে আছে, তার সাথে দিয়েছি সোডিয়াম হাইড্রোক্সাইড এর জলীয় দ্রবণ 45%, সেই জন্য অ্যাকুয়াস লিখে দিলাম। আর জলও দেওয়া হচ্ছে এখানে কিছু পরিমাণে, H2O লিকুইড। রিয়াকশন করে নেবে অ্যালুমিনা, কি তৈরি করবে, দ্রাব্য একটা তৈরি করবে, সোডিয়াম মেটা অ্যালুমিনেট। সংকেতটা হচ্ছে 2Na থার্ড ব্র্যাকেট AlOH হোল 4 ব্র্যাকেটে অ্যাকুয়াস লিখেছি। এটা একটা জটিল যৌগ, বুঝতেই পারছো। এটা নাম হচ্ছে সোডিয়াম মেটা অ্যালুমিনেট। ইউপ্যাক নমেনক্লেচার যখন শিখবে তোমরা কোঅর্ডিনেশন কম্পাউন্ডের, তখন এর ইউপ্যাক নমেনক্লেচারও করে নিতে পারবে তোমরা। এর নাম হচ্ছে সোডিয়াম টেট্রা হাইড্রক্সি অ্যালুমিনেট 3, নাম হচ্ছে সোডিয়াম মেটা অ্যালুমিনেট। এটা জলের দ্রাব্য, তাহলে দ্রবীভূত হয়ে গেল। আর সিলিকনের যে অক্সাইড আছে সিলিকা, সেই সিলিকাটাও কি করবে, সোডিয়াম হাইড্রোক্সাইডের সাথে বিক্রিয়া করে টেম্পারেচার প্রেসারটা আমি লিখিনি, হ্যাঁ টেম্পারেচার আর প্রেসার আছে এখানে, টেম্পারেচার আর প্রেসার আছে। তৈরি করবে সোডিয়াম সিলিকেট Na2SiO3 অ্যাকুয়াস। এটাও জানো তোমরা জলে দ্রাব্য, এটা জলে দ্রবীভূত হয়ে যাবে। এর সাইড প্রোডাক্ট ওয়াটার আছে, ওয়াটার লেখার দরকার নেই। তাহলে এই দুটো দ্রবীভূত হয়ে গেল। বাকি যে দুটো থাকলো সেটা যখন তুমি ফিল্টার করবে, এটাকে বলছি ফিল্ট্রেট। এটা রেসিডিউ এখানে থাকে, অপদ্রব্য অদ্রাব্য যেগুলো থাকে, এটা দ্রবীভূত যেগুলো হয়ে যায়। তাহলে ফিল্ট্রেটে কে থাকবে একটু বুদ্ধি করে বলো, আর রেসিডিউতে কে থাকবে? হ্যাঁ দুটো জিনিস থাকবে, সেটা হচ্ছে Fe2O3 and TiO2, আর এখানে থাকবে অ্যালুমিনা and SiO2, যেটা সল্ট হিসাবে আছে। এই দুটো সল্ট হিসাবে আছে, ঠিক আছে। হোল 4, আর এইটা হয়ে আছে Na2SiO3, এই হিসাবে আছে, ঠিক আছে। এবার তাহলে আমাকে তো অ্যালুমিনিয়াম পেতে হবে, তার মানে এখনো পুরোপুরি পৃথক হয়নি, এইটাকে আবার পৃথক করতে হবে। এই যে মিক্সচারটা আছে ফিল্ট্রেট, সেই ফিল্ট্রেটে CO2 গ্যাস চালনা করা হয়। প্রচুর পরিমাণে CO2 গ্যাস যখন চালনা করা হবে, দেখো এখন দ্রবণটা কিন্তু ক্ষারীয় হয়ে আছে, তাই তো। এই যে ফিল্ট্রেটটা, এটা তো বেসিক ইন নেচার, ক্ষারীয় অবস্থায় আছে। এখন CO2 গ্যাস চালনা করা মানে কি করা, CO2 থেকে আমরা একটা অ্যাসিড পাই, সেই অ্যাসিডটার নাম কি, জলের সাথে CO2 বিক্রিয়ায় তৈরি হয় H2CO3, মানে প্রশমিত করছি। যখন এটাকে আমি জলের সাথে CO2 গ্যাস চালনা করব, জলের মধ্যে জল আছে আর CO2 গ্যাস চালনা করছি, তখন এই যে সোডিয়াম মেটা অ্যালুমিনেট আছে সে CO2 সাথে রিয়াকশন করে নেবে, NaAlOH হোল 4, সে কি করবে, CO2 গ্যাসের সাথে রিয়াকশন করবে আর অদক্ষেপ ফেলে দেবে বিশুদ্ধ অ্যালুমিনা বা Al2O3, এর একটা অদক্ষেপ পড়বে।
এখানে কিছু জলও থাকে, এই XH2O, XH2O একটা অদক্ষেপ পেয়ে যাবে, যেটাকে বলছি আমরা শোধক অ্যালুমিনা। তাহলে এই শোধক অ্যালুমিনিয়া অদক্ষিপ্ত হয়ে যাবে, মানে জল আছে বলে শোধক বলছি, অদক্ষিপ্ত হয়ে যাবে। এখানে কিন্তু সিলিকন অক্সাইডে মানে সিলিকার যে সল্টটা আছে, সোডিয়াম সিলিকেট, সে কিন্তু এই কার্বন ডাইঅক্সাইড দ্বারা প্রশমিত হয়ে অদক্ষেপ পড়বে না, জলেই থাকবে। ঠিক আছে, সাইড প্রোডাক্টটা বাইকার্বনেট আছে সোডিয়ামের, এই যে এটা পেয়ে গেলাম। এবার এইটা কি, এটা অদক্ষেপ হয়ে গেছে। এখন যদি ফিল্টার করি তাহলে ফিল্টারের রেসিডিউতে কে থাকবে, এই অ্যালুমিনা, Al2O3 আর .XH2, মানে জলের কিছু অণু থাকবে। ঠিক আছে, এবার কি করব, লাস্ট লাইন একদম, এই যে আমরা রেসিডিউটা পেলাম সেটাকে কালেক্ট করে নিয়ে একটু জল দিয়ে ধুয়ে শুষ্ক করে নেব, দিয়ে উত্তপ্ত করব। Al2O3.XH2O আছে, সেটাকে কালেক্ট করে শুষ্ক করে নিলাম, আর সেটাকে আমি যদি উত্তপ্ত করি 1000°C উষ্ণতায়, তাহলে জলীয় বাষ্পগুলো বেরিয়ে যাবে, Al2O3 বিশুদ্ধ অবস্থায় পেয়ে যাব আমরা, আর XH2O বেরিয়ে চলে যাবে জলীয় বাষ্প হিসাবে। তাহলে এই পদ্ধতিতে আমরা অ্যালুমিনিয়াকে গাড়িকরণ করে পৃথক করে নিলাম, খনিজ মলগুলোকে সরিয়ে দিলাম। এই পদ্ধতিকে লিচিং প্রসেস বলছি। আর একটা প্রসেস আছে লিচিং এর, সেটা হচ্ছে সাইনাইড পদ্ধতিতে সিলভার এবং গোল্ডকে আমি গাড়িকরণ করব বা নিষ্কাশন করব, গাড়িকরণ পদ্ধতির সাহায্যে পৃথক করব আর কি। এটা তোমরা নিজে থেকে একটু পড়ে নেবে, আমি নেক্সট দিন আলোচনা করব এটা। এখান পর্যন্ত কোনো যদি প্রশ্ন থাকে তাহলে আমাকে বলো, আমি তোমাদেরকে অ্যান্সার দিয়ে দিচ্ছি। হ্যাঁ, টিন স্টোনের সংকেতটা SnO2 হবে, আমি SnO লিখেছিলাম। আচ্ছা, পুরো ব্যাপারটা একবার বলে দিই ছোট করে, যা বললাম এতক্ষণ, তারপর আমি ওইটা বলে দিচ্ছি তোমাকে। তাহলে এইটা প্রথম দিকে ইন্ট্রোডাকশনটা দিলামই আমি তোমাদের, খনিজ পদার্থ আর আকরিক কাদের বলে এটা বলে দিলাম। আর এইটা মেন জায়গা যেটা ধাতুবিদ্যা বললাম, 4টে ধাপ আছে, সাধারণ ধাপ, আকরিকের চূর্ণীকরণ, গাড়িকরণ, গাড়িকৃত আকরিক থেকে অশোধিত ধাতু নিষ্কাশন। গাড়িকরণে অনেকগুলো পদ্ধতি বললাম, যার মধ্যে প্রথম হচ্ছে ধৌত পদ্ধতি বা অভিকর্ষজ, যেখানে হালকা খনিজ মলগুলো জলে ধুয়ে চলে যায়, খনিজ পদার্থ যেগুলো আকরিক আছে সেগুলো অভিকর্ষজ বলের জন্য ভারী থাকার জন্য নিচে জমা হয়ে যায় বা কন্টেনারে স্যাটেল ডাউন হয়ে যায়। একটা পদ্ধতি বললাম ফেনা ভাসমান পদ্ধতি, যেখানে এই নীতিটাকে আলোচনা করা হচ্ছে সিক্ত হওয়ার নীতি। কিছু পদার্থ আছে যেগুলো তেল জাতীয় পদার্থে সিক্ত হয়, কিছু জলে সিক্ত হয়। যেগুলো তেলে সিক্ত হয় সেগুলো সাধারণত সালফাইডের আকরিক, সেই সালফাইডের আকরিকগুলো তেলে সিক্ত হয়ে যায়, আর জলে খনিজ মলগুলো কাকড়, বালি, কাদা এগুলো নিচে থিতিয়ে পড়ে যায় জলে সিক্ত হয়ে। এখানে গ্রাহক হিসাবে, কালেক্টর হিসাবে আমরা ইউজ করি পাইন তেল, ফ্যাটি অ্যাসিড, সোডিয়াম ইথাইল জেনথেট, আর ফেনাস সুস্থিতিকারক হিসাবে বা স্টেবিলাইজার হিসাবে ক্রেসল আর অ্যানিলিনের মিশ্রণ তৈরি করি, যেটা ফেনল জাতীয় একটা পদার্থ। এইখানে তোমার বলা হলো আর একটা জিনিস, যে যদি দু ধরনের সালফাইড থাকে তাহলে দুটোই সালফাইড তো ফেনায় ভাসমানে সিক্ত হয়ে যাবে, তেলে সিক্ত হয়ে যাবে, তাহলে এদেরকে পৃথক করা আবার কঠিন হয়ে যাবে। তখন একটা পদার্থ দেওয়া হয় ডিপ্রেসেন্ট বলে, সেই পদার্থটা কি করে, একটা সালফাইডকে তেলে সিক্ত হতে বাধা দিয়ে দেয়, আর একটা সালফাইড তেলে সিক্ত হয়ে যায়। যেমন জিঙ্ক সালফাইড আর লেড সালফাইড যখন নেওয়া হয়, ডিপ্রেসেন্ট হিসাবে সোডিয়াম সাইনাইডকে নিলাম, সোডিয়াম সাইনাইড জিঙ্ক সালফাইডের সাথে বিক্রিয়া করে একটা জটিল যৌগ তৈরি করলো। এই জটিল যৌগ তৈরি করার ফলে সে আর তেল দ্বারা সিক্ত হলো না। ঠিক আছে, লেড সালফাইড সিক্ত হলো, লেড সালফাইডকে আমি সেপারেট করে নিতে পারলাম এর দ্বারা। ঠিক আছে, এবার এইটা তুমি একবারে সেপারেট করার পর আবার ডিপ্রেসেন্ট দিয়ে আবার আলাদা করে সেপারেট করতে পারো। চুম্বকীয় পৃথকীকরণে দেখলাম কিছু আকরিক আছে চৌম্বক পদার্থ, কিছু
খনিজ মল আছে অচৌম্বক পদার্থ, আবার কিছু খনিজ মল আছে চৌম্বক পদার্থ, আর কিছু আকরিক আছে চৌম্বক পদার্থ। এই ধরনের জিনিস হলে এই পদ্ধতিতে পৃথক করা যায়। চৌম্বক পদার্থগুলো ওই রোলারের দ্বারা আকৃষ্ট হয়ে নিচের দিকে, সামনের দিকে, এই ভেতরের দিকে পড়বে কন্টেনারে, আর অচৌম্বক পদার্থগুলো দূরে গিয়ে পড়বে, কারণ এগুলো আকৃষ্ট হয় না। এখানে টিন স্টোনের কথা বললাম আর উলফ্রামাইটের কথা বললাম। টিন স্টোনগুলো অচৌম্বক পদার্থ, এগুলো দূরে গিয়ে পড়বে। উলফ্রামাইটটা ভেতরের দিকে পড়বে। চৌম্বক পদার্থ রোলার যেহেতু ম্যাগনেট, সেই জন্য এইখানে গিয়ে পড়বে। আর একটা পদ্ধতি বললাম লাস্টে, লিচিং পদ্ধতি। রাসায়নিক একটা বিকারক দিয়ে আকরিকের কিছু মেটেরিয়াল, বিশেষ করে ধাতুকে আমরা পৃথক করব, দ্রবীভূত করে নেব আর পৃথক করে নেব, আর অপদ্রব্যগুলোকে আমরা অদ্রাব্য পদার্থ হিসাবে সেপারেট করে নেব। সেটা বললাম বক্সাইটের থেকে অ্যালুমিনা, বিশুদ্ধ অ্যালুমিনা নিষ্কাশনের একটা বায়ারের পদ্ধতি আলোচনা করলাম এখানে। ডিপ্রেশন যেটা বললাম সেটা বুঝতে পেরেছো? যে বুঝতে পারোনি আগে? হ্যাঁ, তাহলে এখানের থেকে কোনো প্রশ্ন থাকলে করো, নাহলে আজকে এখান পর্যন্তই পড়াবো। নেক্সট দিন আর বাকিটা কমপ্লিট।